আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ ১২তম পর্ব, ৩০ অধ্যায়। দ্বীপের নাম আমরা অনর্থক এন্ডেভার আইল্যান্ড বা প্রচেষ্টা দ্বীপ রাখিনি। ২ সপ্তাহ ধরে একটা ঘর তুলবার জন্য আমরা চেষ্টা করলাম। মট জেদ ধরেছিল যে সেও সাহায্য করবে। তার রক্তাক্ত ক্ষতবিক্ষত হাতের চেহারা দেখে আমার কান্না পেল। তবু এটাও সত্য যে এই কারণেই তার জন্য আমি গর্ব অনুভব করলাম। চিরকাল অত্যন্ত কোমল পরিবেশে এই সম্ভ্রান্ত মহিলা জীবন কাটিয়েছে, অথচ আজ সংকটের সময় অবিচলিত সাহসের সঙ্গে সর্বপ্রকার কষ্ট সহ্য করে যাচ্ছে। পরিশ্রমী চাষি রমণীর মতো তার ক্ষীণ স্বাস্থ্য নিয়ে আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। আমার কোনো নিষেধ শুনল না। ঘরের দেয়াল তুলবার জন্য পাথরের টুকরো বয়ে নিয়ে এলো সে। তারপর অবশ্য আমাদের মধ্যে একটা বোঝাপড়া হলো। অপেক্ষাকৃত হালকা কাজের ভার নিল সে। রান্না করবে আর শীতকালের জন্য কাঠ আর লাকড়ি জোগাড় করে রাখবে। ঘরের দেয়াল তুলতে শেষ পর্যন্ত খুব বেশি বেগ পেতে হলো না। কিন্তু সমস্যা দেখা দিল ছাদ নিয়ে। ছাদ না হলে চারপাশের দেয়াল দিয়ে কতটুকু লাভ হবে? কিন্তু কি দিয়ে ছাদ বানাবো? কিছু বাড়তি লগি বৈঠা ইত্যাদি ছিল, কিন্তু সেগুলোকে ঢেকে দেব কি দিয়ে? শুকনো শ্যাওলা বা লতাগুল্ম দিয়ে কাজ হবে না। তুন্দ্রা ঘাসও ব্যবহারযোগ্য নয়। নৌকার জন্য পাল লাগবে, আর ত্রিপল ততদিনে ফুটো হয়ে গেছে। আমি বললাম, উইন্টার্স সিন্ধুঘটকের চামড়ায় তার কুটিরের ছাদ ছেয়ে দিয়েছিল। মট বলল, এখানে অবশ্য শিল রয়েছে। অতএব পরদিন থেকে শিল শিকার শুরু হলো। আমি কি করে গুলি ছুটতে হয় জানতাম না, কিন্তু এবার শিখতে শুরু করলাম। তবে ৩০টি গুলি নষ্ট করে মাত্র ৩টে শিল মারার পর স্থির করলাম যে এই হারে আমার শিক্ষা পর্ব সমাপ্ত হবার পূর্বেই গুলির রসদ নিঃশেষিত হয়ে যাবে। এর মধ্যে আগুন জ্বালাতে গিয়ে ৮টা গুলি খরচ করেছি। তারপর অবশ্য ভেজা শ্যাওলা চারদিকে দিয়ে আগের দিনের আগুনকে মৃদুভাবে জীবন্ত রাখার কৌশল শিখিয়ে নিয়েছিলাম। তবু গুলির বাক্সে এখন বোধহয় ১০০ গুলিও নেই। যখন লক্ষ্যভেদে নিজের অপটুত্ব সম্পর্কে নিঃসংশয় হলাম, তখন বললাম, না, লাঠির আঘাতে শিল মারতে হবে। আমি শিকারীদের সেভাবে শিল শিকারের গল্প করতে শুনেছি। মড আপত্তি জানালো, বলল, কিন্তু এই প্রাণীগুলো কি সুন্দর! ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে ওদের মারার কথা আমি ভাবতে পারি না। বড় বেশি নিষ্ঠুর বলে মনে হয় কাজটা। গুলি করে মারার কথা ভিন্ন। আমি কঠোর মুখে বললাম, কিন্তু ছাদ তো তুলতেই হবে। শীত এসে পড়ল। এখন কথাটি ওদের জীবন না আমাদের জীবন নিয়ে। দুর্ভাগ্যবশত আমাদের হাতে যথেষ্ট গুলির রসদ নেই। আর আমার মনে হয় গুলির আঘাতে মৃত্যুবরণ করার চাইতে মাথায় বাড়ি খেয়ে মরাই বোধহয় ওদের যন্ত্রণাভোগ কম হবে। তাছাড়া লাঠি চালাবো তো আমি। সেই জন্যই তো বলছি। ব্যগ্রকণ্ঠে শুরু করেই হঠাৎ বিব্রত হয়ে সে থেমে গেল। আমি বললাম, অবশ্য যদি আপনি। কিন্তু আমি কি করব? সে অত্যন্ত কোমল কণ্ঠে প্রশ্ন করল। আমি ততদিনে বুঝে নিয়েছিলাম যে এই কোমলতার আড়ালে কি জেদ লুকানো আছে। আমি লঘুস্বরে জবাব দিলাম, কেন? জ্বালানির জন্য কাঠখড় কুড়াবেন, রান্না করবেন? সে মাথা নেড়ে বলল, এইভাবে একা একা শিল শিকারে যাওয়া আপনার পক্ষে খুবই বিপজ্জনক। আমি আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু আবার অনুচ্চারিত আপত্তি উড়িয়ে দিয়ে সে বলল, জানি জানি, আমি সামান্য দুর্বল রমণী মাত্র, কিন্তু হয়তো আমার নিতান্ত ক্ষুদ্র সাহায্যের ফলেই আপনি কোনো বিপর্যয়ের হাত থেকে বেঁচে যেতে পারেন। আমি বললাম, কিন্তু লঘুরাঘাতের কাজটা কে করবে? বারে, অবশ্যই সেটা আপনি করবেন। আমি হয়তো চিৎকার করে উঠব, হয়তো সে সময় মুখ ঘুরিয়ে রাখবো অন্যদিকে। যখন বিপদটা খুব মারাত্মক হতে পারে তখনই? আমি হাসতে হাসতে বললাম। গম্ভীর মুখে সে জবাব দিল, কখন তাকাতে হবে আর কখন তাকাতে হবে না সে সম্পর্কে আমি আমার নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করব। মোদ্দা কথা, পরদিন সকালে আমার সঙ্গে সে বেরুল। আমি পাশের খালে নৌকা নিয়ে ঢুকলাম। তারপর কিনারা ঘেঁষে সমুদ্র তীরের কাছে চলে গেলাম। পানির মধ্যে আমাদের চারদিকে অজস্র শিল মাছ দেখলাম। তাছাড়া সমুদ্র তীরে হাজার হাজার শিলের প্রচণ্ড গর্জনে আমাদের পরস্পরের কথা শুনবার জন্য অনবরত চেঁচাতে হলো। মাত্র ফুট ৩০ দূরে একটা বিরাট ষাঁড় শিল সামনের ২ পায়ে ভর দিয়ে শরীরের সম্মুখাংশ উঁচু করে মনোযোগ দিয়ে আমাকে দেখছিল। তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাতে নিজেকে আশ্বস্ত করার অভিপ্রায়ে আমি বলে উঠলাম, আমি জানি ওদের এই পদ্ধতিতে শিকার করা হয়, কিন্তু ঠিক কিভাবে লাঠির আঘাত করে সেটাই প্রশ্ন। মট বলল, থাক, তার চাইতে তুন্দ্রা ঘাস দিয়ে আমাদের ঘরে চাল ছাইব।
এত কাছে থেকে কুকুরের মতো মুখ আর ঝকঝকে সাদা দাঁতওয়ালা শিলগুলো দেখে আমার মতো সেও একটু ভয় পেয়ে গিয়েছিল। আমি বললাম, আমার ধারণা ছিল ওরা মানুষকে ভয় পায়। একটু পরেই সমুদ্র তীর ঘেঁষে আরেকটু এগিয়ে গিয়ে নিজেই আবার প্রশ্ন করলাম, ভয় যে পায় না সে কথা কি করে জানলাম? হয়তো আমি বীর দৌড়ে তীরে নামলেই ওরা সব ছুটে পালাবে, তখন দৌড়ে গিয়েও হয়তো একটাকে ধরতে পারবো না। কিন্তু তবু আমি ইতস্তত করতে লাগলাম। মঠ বলল, আমি একজনের কথা শুনেছি, সে হাঁসের বাচ্চা তোলার আস্তানায় হানা দিয়েছিল। হাঁসের আক্রমণে তাকে ওইখানেই প্রাণ হারাতে হয়েছিল। হাঁসের আক্রমণে? হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম। আমার ভাইয়ার কাছে কথাটা শুনেছিলাম। আমি আমার আগের কথার পুনরাবৃত্তি করলাম। আমি জানি যে লোকে লাঠির আঘাতে শিল মেরে থাকে। মড আবার বলল, কিন্তু তুন্দ্রা ঘাস দিয়েও তো একই রকম চমৎকার ছাদ তৈরি করা যাবে। ওর কথার ফল কিন্তু তার অভিপ্রায়ের বিপরীত হলো। আমি যেন ক্ষেপে গেলাম। আমার আরও জেদ চেপে গেল। ওর সামনে আমি কিছুতেই নিজেকে কাপুরুষ প্রতিপন্ন করতে পারবো না। ব্যাস, এইবার শুরু হলো অভিযান। বলি আমি নৌকা তীরে ভিড়ালাম। কুলে উঠে বেশ সাহসের সঙ্গে আমি একটা লম্বা কেশরওয়ালা পুরুষ শিলের দিকে এগিয়ে গেলাম। শিলটা তখন তার পত্নীকুল পরিবৃত হয়ে বসেছিল। শিকারীরা আহত শিলগুলোকে জাহাজে তোলার পর যে গদার মতো লাঠি দিয়ে আঘাত করে ওদের মারত, আমার হাতে ঠিক সেই ধরনের একটি লাঠি ছিল। তার দৈর্ঘ্য ছিল মাত্র হাতখানেক। নিজের অনভিজ্ঞতা ও বোকামির জন্য আমি এ কথা কখনো ভেবে দেখিনি যে ডাঙায় যে লাঠি দিয়ে লোকে শিল কলোনিতে শিল হত্যা করে তার দৈর্ঘ্য 3.5 থেকে 4 হাত। আমাকে দেখে মেয়ে শিলগুলো হুটুপুটি করে সরে গেল। আমি ষাঁড় শিলটার আরও কাছে এগিয়ে গেলাম। দুজনের মধ্যে ব্যবধান তখন মাত্র 8 হাতের মতো। শিলটা সামনের দুপায়ে ভর দিয়ে একটু উঁচু হয়ে একটা ক্রুদ্ধ ভঙ্গি করে উঠল। তবু আমি স্থির গতিতে এগিয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে কোনো মুহূর্তে ওটা ভয় পেয়ে লেজ গুটিয়ে পিঠ টান দেবে। যখন ওটা মাত্র 5-6 হাত দূরে, তখন হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সভয়ে আমার মনে হলো, ওটা যদি পালিয়ে না যায় তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে মনের মধ্যে উত্তর হলো, কেন? লাঠির আঘাত হানবো ওর মাথায়। ভয়ে আমি ভুলে গিয়েছিলাম যে এখানে আমার এই অভিযানের উদ্দেশ্য শিলকে আতঙ্কিত করে খেদিয়ে দেয়া নয়, তাকে হত্যা করা। এবং ঠিক সেই মুহূর্তে শিলটা ঘোঁত করে একটা ক্রুদ্ধ আওয়াজ তুলে আমার দিকে ছুটে এলো। তার চোখ জ্বলছে, মুখ হাঁ করা, সাদা হিংস্র দাঁত দুটি ঝকঝক করছে। কোনো রকম লজ্জা সংকোচ ছাড়াই স্বীকার করছি শিল মাছ নয়। আমি দৌড়ে পিঠ টান দিলাম। ও ছুটে আসার ভঙ্গিটা খুব সুশোভন বা সাবলীল ছিল না, কিন্তু তাই বলে তার গতিবেগ নিতান্ত কম ছিল না। আমি কোনো রকমে হুড়মুড় করে নৌকায় যখন উঠলাম, তখন সেটা মাত্র 2 কদম পেছনে। দ্রুত বেগে লগি ঠেলে আমি পানিতে নৌকা ভাসিয়ে দিলাম। শিলটা দাঁত দিয়ে লগিটা কামড়ে ধরল এবং সঙ্গে সঙ্গে সেই শক্ত পুরুষ্ট কাঠ ডিমের খোলসের মতো ভেঙে চুরমার হয়ে গেল। এক মুহূর্ত পরেই শিলটা ডুব দিয়ে নৌকার নিচে গিয়ে হালের ডোবানো অংশটি মুখে নিয়ে প্রবলভাবে নৌকাটি দোলাতে লাগল। মঠ ভয় পেয়ে বলে উঠল, চলুন আমরা ফিরে যাই। আমি মাথা নাড়লাম। হুম, আমি জানি লোকে লাঠি দিয়ে শিল মারে। অন্য লোকে যে কাজ করেছে আমিও তা করতে পারি। তবে ভাবছি পরের বার ষাঁড়গুলোকে আর ঘাটাবো না। ও বলল, সব ব্যাপারটাই বাদ দিন না। দেখুন, আবার প্লিজ প্লিজ বলবেন না, একটু ক্রুদ্ধ কণ্ঠে আমি বললাম। ও আর কোনো কথা বলল না। বুঝলাম আমার গলার ক্রোধের সুরে সে ক্ষুণ্ণ হয়েছে। একটু পরে শিলের পালের গর্জন ধ্বনিকে ছাপিয়ে আমি চিৎকার করে বললাম, ঠিক আছে, আপনি যদি বলেন তবে চলুন, ফেরাই যাক। যদিও আমি কিন্তু থাকতেই চাই। আমার দিকে তাকিয়ে রহস্যময় মধুর হাসি হেসে সে বলল, দেখবেন, পরে বলবেন না যেন যে সঙ্গে মেয়ে লোক নিয়ে আসলে এইরকম হয়। তার হাসি দেখে বুঝলাম আমার একটু আগে রূঢ় কণ্ঠের জন্য আর ক্ষমা চাইবার দরকার নেই। আমরা সমুদ্র তীর ধরে খানিকটা এগিয়ে গেলাম আমাদের নৌকা নিয়ে। সেই সময়ের মধ্যে আবার আমি কিছুটা সাহস সঞ্চয় করে নিলাম। তারপর একসময় তীরে নামলাম। মঠ পিছনে থেকে চিৎকার করে বলল, সাবধান কিন্তু। আমি মাথা নাড়লাম। তারপর একপাশ থেকে সবচাইতে কাছের একটা মেয়ে শিলের পালকে আক্রমণ করার জন্য ওদের দিকে এগিয়ে গেলাম। প্রথম দিকে সব ঠিক মতো চলল। আরেকটু কাছে গিয়ে আমি একটা মেয়ে শিলের মাথা লক্ষ্য করে জোরে লাঠির আঘাত করলাম, কিন্তু লাঠি ওর গায়েই লাগলো না। শিলটা ঘোঁত করে উঠে অন্যদিকে সরে যেতে চেষ্টা করল। আমি দৌড়ে একেবারে ওর কাছে গিয়ে আবার লাঠি চালালাম। এবার লাঠি ওর মাথায় না লেগে কাঁধের ওপর পড়ল। হঠাৎ মঠ চিৎকার করে উঠল, সাবধান। উত্তেজনায় আমি অন্য কোনো দিকে এতক্ষণ নজর দিইনি। এবার মুখ ফিরিয়েই দেখলাম যে এই হেরেমের প্রভু হিংস্রভাবে আমার দিকে ছুটে আসছে।
আবার আমি দৌড়ে নৌকায় উঠে আশ্রয় নিলাম। মঠ কিন্তু এবার আর ফিরে যাবার পরামর্শ দিল না, বরং বলল, আমার মনে হয় হেলেমের দিকে না গিয়ে এবার নিঃসঙ্গ অপেক্ষাকৃত শান্ত চেহারা শীল দেখে শুনে তাকে ঘায়েল করার চেষ্টা করা উচিত আপনার। আমি ওদের কথা কোনো একটা বইয়ে পড়েছি, বোধহয় ডক্টর জর্ডানের বইয়ে। তরুণ কিশোর শীল সেগুলো, ধাড়ি সার হয়ে ওঠেনি তখনও, নিজেদের কোনো হেরেম হয়নি। তিনি বোধহয় ওদের হলুসটিকি না ওইরকম কি একটা নাম দিয়েছিলেন। একবার যদি ওদের আস্তানা খুঁজে বার করতে পারি। আমি সহাস্যে বললাম, মনে হচ্ছে আপনার সংগ্রামী অনুভূতি জেগে উঠেছে। সে একটু লাল হয়ে উঠল, বলল, এই সুন্দর প্রাণীগুলোকে হত্যা করার ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগছে না। আবার সেই সঙ্গে সঙ্গে হার মানা চিন্তাও আমার কাছে প্রীতিপ্রদ নয়। সেইখানে আমার আর আপনার মধ্যে প্রভেদ বিশেষ কিছু নেই। সুন্দর, আমি ব্যঙ্গ ভরে বললাম। মুখে ফেনা তুলে যে প্রাণীগুলো আমাকে তাড়া করে এসেছিল, সেগুলোর মধ্যে সৌন্দর্যের কিছু আমি দেখিনি। সে হাসতে হাসতে বলল, সেটা আপনার অভিমত এবং আপনার দৃষ্টিকোণ ত্রুটিপূর্ণ। যদি আপনি বিষয়টির অত কাছে না যেতেন। ঠিক বলেছেন, আমি চেঁচিয়ে উঠলাম। আমার যা দরকার তা হচ্ছে আরো লম্বা একটা লাঠি। আর ওই যে হাতের কাছে ওই লম্বা ভাঙা লগিটা রয়েছে। মঠ বলল, আমার মনে পড়েছে ক্যাপ্টেন লারসন একবার শিল কলোনিতে শিল শিকার সম্পর্কে আমার কাছে গল্প করছিলেন। ওইভাবে ওদের মারবার আগে তারা ছোট ছোট দলে ওদেরকে ডাঙার দিকে বেশ কিছুটা তাড়িয়ে নিয়ে যায়। আমি প্রতিবাদ করে বললাম, কিন্তু ওইসব হেরেমকে তাড়িয়ে নিয়ে যাবার প্রস্তাবে আমি খুব উৎসাহিত বোধ করছি না। কিন্তু ওগুলি তো হোলুস্টিকি, ওরা আলাদা থাকে। ডক্টর জর্ডান লিখেছেন যে হেরেম থেকে আলাদাভাবে নিজেদের জন্য ভিন্ন পথ করে ওরা চলে, এবং যতক্ষণ এই ভিন্ন পথ অনুসরণ করে ততক্ষণ হেরেমের প্রভুরা ওদের উপর কোনো হামলা চালায় না। পানির মধ্যে তরুণ পুরুষ শিলের দিকে অঙ্গুলি নির্দেশ করে আমি বললাম, ওই যে একটাকে দেখা যাচ্ছে, আসুন ওটাকে অনুসরণ করে দেখি কোথায় গিয়ে সে বাসা বাঁধে। শিলটা সোজা সাঁতার কেটে সমুদ্রের তীরে গিয়ে ডাঙ্গায় উঠে দুটি হেরেমের মাঝখানের ফাঁক দিয়ে এগিয়ে গেল। হেরেমের প্রভুরা ওকে দেখে সাবধানী ঘোঁত শব্দ করে উঠলেও তাকে কোনো রকম আক্রমণ করল না। ধীরে ধীরে শিলটাকে আমরা ওদের মাঝখান দিয়ে স্পষ্টতই একটা নির্ধারিত পথ ধরে এগিয়ে যেতে দেখলাম। চললাম তাহলে, বলেই আমি লাফ দিয়ে তীরে নামলাম। স্বীকার করছি যে ও সাংঘাতিক শিলগুলির মধ্য দিয়ে পথ করে এগিয়ে যেতে হবে ভেবেই আশঙ্কায় আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। মঠ বলে উঠল, আগে নৌকাটা শক্ত করে বেঁধে যাওয়াই ভালো। বলেই সেও আমার পাশে এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে দৃঢ়ভাবে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাচ্ছি, কাজেই আপনি বরং নৌকাটা বেঁধে আমাকে একটা লাঠি দিন। আমি হতাশ হয়ে বললাম, চলুন ফিরেই যাই, তুন্দ্রা ঘাস দিয়ে আমাদের কাজ চলে যাবে বলে মনে হচ্ছে। সে বলল, আপনি জানেন যে চলবে না। বেশ, তাহলে আমি আগে যাই। একটা অসহায় ভঙ্গি করে আমি ওর হাতে একটা ভাঙা লগি তুলে দিলাম, নিজেও একটা নিলাম। এই মেয়েটির সম্পর্কে একটা প্রশংসা ও গর্বের অনুভূতিতে আমার সারা মন ভরে উঠল। প্রথম কয়েক পা আমরা বেশ ভয়ে ভয়ে এগুলাম। একটা মেয়ে শিলকে মঠের পায়ের দিকে অনুসন্ধিৎসু নাক এগিয়ে দিতে দেখে মঠ একবার ভয়ে চেঁচিয়ে উঠল। সেই একই কারণে আমিও মাঝে মাঝে খুব তাড়াতাড়ি ছুটে চললাম, কিন্তু দুপাশ থেকে দু একবার সাবধান করা কাশির শব্দ ছাড়া আর কোনো রকম বৈরতার চিহ্ন দেখলাম না আমরা। বোঝা যাচ্ছিল এই শিল কলোনিতে ইতোপূর্বে কোনো শিকারীর হামলা হয়নি। সেজন্য এখানকার শিলগুলি একদিকে যেমন শান্ত, অন্যদিকে তেমনি ভয়শূন্য। একেবারে শিলের পালের মাঝখানে ঢুকে দেখলাম যে সেখানে তাদের সম্মিলিত গর্জনধ্বনিতে কান পাতা দেয়। কিন্তু আমি ততক্ষণে নিজেকে সামলে নিয়েছি। তবে দেখলাম যে মঠ খুব ভয় পেয়ে গেছে। একটু থেমে আমি ওর দিকে তাকিয়ে হেসে তাকে আশ্বস্ত করতে চেষ্টা করলাম। ও আমার কাছে সরে এসে চেঁচিয়ে বলল, আমার খুব ভয় করছে। কিন্তু আমার মোটেই ভয় করছিল না। তখনও নতুনত্বের ঘোষ সম্পূর্ণ কেটে যায়নি। শিলগুলো শান্ত ব্যবহার দেখে আমার মনের ভয় দূর হয়ে গিয়েছিল। কিন্তু মঠ তখন কাঁপতে আরম্ভ করেছিল। কাঁপতে কাঁপতেই সে বলল, আমি ভয় পেয়েছি, আবার পাইও নি। অর্থাৎ আমি ভয় পাইনি, কিন্তু আমার এই হতচ্ছাড়া শরীরটা ভয় পেয়েছে। নিজের অজ্ঞাতেই সব বিপদ থেকে ওকে রক্ষা করার ভঙ্গিতে আমি তাকে বাহু দিয়ে জড়িয়ে কাছে টেনে নিয়ে বললাম, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তে আমি আমার পৌরুষকে চকিতের মধ্যে নিজের অন্তরে যেভাবে অনুভব করলাম, সে কথা কোনো দিন ভুলব না। আমার সন্তান অন্তর্নিহিত আদিম অনুভূতিগুলি যেন ধাক্কা খেয়ে জেগে উঠল। আমি নিজেকে আবিষ্কার করলাম আমার সমস্ত পৌরুষ নিয়ে, রুদ্র সংগ্রামী পুরুষ রূপে, দুর্বলের রক্ষাকর্তা হিসেবে, এবং সবচাইতে যা তৃপ্তিদায়ক, আমার প্রিয়ার রক্ষাকর্তা রূপে। আমার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো সে।
হালকা পায়রার মতো নরম শরীর। ধীরে ধীরে তার দেহের কাঁপুনি অন্তর্হিত হলো, আর আমি যেন আমার নিজের মধ্যে একটা দুর্জয় শক্তির স্ফুরণ সম্পর্কে সচেতন হয়ে উঠলাম। আমার মনে হলো এখন আমি সবচাইতে হিংস্র শিলটির মোকাবিলা করতে পারি। আমি জানি যে সে যদি এই মুহূর্তে আক্রমণ করে, তবে আমি নির্ভয়ে ও নির্দ্বিধায় তার সঙ্গে লড়ব, এবং এও আমি নিঃসংশয়ভাবে জানি যে সেই লড়াইয়ে তারই মৃত্যু হবে। মঠ সকৃতজ্ঞ চোখে আমার দিকে মুখ তুলে বলল, ব্যাস, আমি এখন ঠিক আছি, চলুন এগুনো যাক। আমার ভেতরকার শক্তি যে তাকে শান্ত করেছে, তার মনের অবস্থা ফিরিয়ে দিয়েছে, সে কথা ভেবে আমার সারা অন্তর গভীর আনন্দে পূর্ণ হয়ে উঠল। সমস্ত মানবজাতির তারুণ্য যেন আমার মধ্যে ফুলের মতো ফুটে উঠল। অতি সভ্য মানুষ আমি, সেই আমি যেন আমার রক্তের মধ্যে আমার সুদূর ও বিস্তৃত পূর্বপুরুষের শিকারী দিন ও আরণ্যক রাত্রিকে তীব্রভাবে অনুভব করলাম। দুপাশের হেরেমের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ আমার মনে হলো যে বাঘা লার্সেন সত্যি অনেক দিক দিয়ে আমার ধন্যবাদার্হ। প্রায় পোয়া মাইল খানেক চলার পর আমরা হলুস্টিকি রাস্তায় পৌঁছলাম। সেখানে মসৃণদেহী তরুণ শিলেরা তাদের কৌমার্যের একাকিত্ব নিয়ে নিজেদের বাসা বেঁধেছে, শক্তি সঞ্চয় করছে সেই দিনের আশায় যেদিন তারা সাহসের সঙ্গে লড়াই করে নিজেরা হেরেমের প্রভু হয়ে বসবে। এবার আর কোনো বিপর্যয় ঘটল না। কখন কি করতে হবে তা যেন আমি পরিষ্কার বুঝতে পারলাম। চেঁচিয়ে, লাঠি দিয়ে ভয় দেখিয়ে, অলস দু চারটিকে একটু একটু খুঁচিয়ে পর্যন্ত আমি তাড়াতাড়ি গোটাকুড়ি তরুণ শিলকে তাদের সঙ্গীদের কাছ থেকে সরিয়ে আলাদা করে ফেললাম। যখনই কোনো একটা প্রাণী পানির দিকে পালাবার চেষ্টা করল, আমি তখনই ছুটে গিয়ে তার পথ রোধ করে ওকে ঘুরিয়ে দিলাম। এই খেদানো অভিযানে মঠ রীতিমতো সক্রিয় অংশগ্রহণ করল। তার চিৎকার আর হাতের ভাঙা লগির আস্ফালন আমাকে প্রচুর সাহায্য করল। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখনই কোনো শিলকে মনে হলো নিতান্ত দুর্বল বা ক্লান্ত, তখনই মঠ সেটাকে পালিয়ে যেতে দিল। কিন্তু যখনই কোনো একটা শিল একটু রুখে উঠে লড়াইয়ের ভাব দেখালো, তখনই মডের চোখ ঝকঝক করে উঠল। সে বেশ শক্ত হাতে লাঠি দিয়ে তার গায়ে আঘাত করল। একসময় পরিশ্রমে ক্লান্ত হয়ে সে একটু থামল, বলল, বেশ উত্তেজনা আছে কিন্তু এর মধ্যে, তবে আমাকে একটু বসতেই হবে এখন। আমি আমার ছোট্ট শিলের পালটাকে, মঠ বেশ কয়েকটিকে পালিয়ে যেতে দিয়েছিল, সবসময় এখন 12টা আছে, আরও দুয়েক গজ ডাঙ্গার দিকে খেদিয়ে নিয়ে গেলাম। মঠ আমার সঙ্গে এসে যোগ দেবার আগেই আমি নিধন পর্ব শেষ করে চামড়া ছাড়াবার কাজে লেগে গিয়েছিলাম। ঘণ্টাখানেক পর আমরা সগর্বে হেরেমের মাঝখান দিয়ে নিঃসঙ্গ চিত্তে ফিরে গেলাম। দুবার আমরা ওই পথ দিয়ে চামড়া বোঝাই অবস্থায় যাতায়াত করলাম। শেষে যখন আমার মনে হলো যে ঘরের ছাদের জন্য প্রয়োজনীয় চামড়ার পর্যাপ্ত ব্যবস্থা হয়ে গেছে, তখন আমরা নৌকায় চড়ে পাল তুলে দিয়ে আবার নিজেদের ভেতর দিয়ে ছোট্ট খালটিতে ফিরে এলাম। আমি নৌকা তীরে ভিড়াতেই মঠ বলল, মনে হচ্ছে ঠিক যেন বাড়ি ফিরছি। ওর কথাকটি আমার মনে হলো কত স্বাভাবিক, কত অন্তরঙ্গ। আমার সমস্ত শরীর ও মনে একটা রোমাঞ্চের শিহরণ বয়ে গেল। আমি বললাম, আমার মনে হচ্ছে আমি যেন চিরকাল ধরে এই জীবন যাপন করছি। বই আর বই পড়া মানুষের জগৎ আমার কাছে অত্যন্ত অস্পষ্ট মনে হচ্ছে, অবাস্তব, স্বপ্নস্মৃতির মতো। মনে হচ্ছে আমি সত্যি সত্যি আজীবন এভাবে সংগ্রাম করেছি, স্বীকার করেছি, আর আপনিও যেন এই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আপনি, আমার জিভের ডগায় যে কথা এসেছিল তা হলো আমার মেয়ে মানুষ, আমার সাথী। কিন্তু চট করে আমি কথাটা ঘুরিয়ে বললাম, আপনি সমস্ত কষ্ট বেশ ভালোভাবে সহ্য করেছেন কিন্তু। কিন্তু ওর কানে ছন্দপতন ঠিক ধরা পড়ল। চকিতে সে আমার দিকে চোখ তুলে তাকালো, বলল, না না, আপনি বলতে চাচ্ছিলেন। আমি হালকাভাবে বললাম যে মার্কিন মিসেস মিনেল বেশ সাফল্যের সঙ্গে আদিম বন্য জীবন যাপন করছেন। জবাবে সে শুধু ছোট্ট করে বলল, ও। কিন্তু আমি শপথ করে বলতে পারি যে তার গলায় একটা সুস্পষ্ট আশাভঙ্গের সুর ফুটে উঠল। কিন্তু সারা দিন ধরে আমার মাথার মধ্যে আমার মেয়ে মানুষ, আমার সাথী গুনগুন করতে থাকল। শুধু সেই দিন নয়, আরও অনেক দিন ধরে। কিন্তু সেদিন রাতে ওকে যখন শ্যাওলার চাদর সরিয়ে আগুন উসকে দিয়ে রাতের খাবার তৈরি করতে দেখলাম, তখনকার মতো এত উজ্জ্বলভাবে, এত তীব্রভাবে সে কথা আর কোনো দিন আমার মনে হয়নি। নিশ্চয়ই আমার সত্তার গভীরে মানবজাতির আদিম পূর্বপুরুষের যে বুনো প্রকৃতি একান্তে ঘুমিয়েছিল, তা অকস্মাৎ আমার মধ্যে জাগ্রত চঞ্চল হয়ে উঠেছিল। শিহরিত চিত্তে আমি বিড়বিড় করে আপন মনে কথা কটি বারবার বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়লাম। ৩১ অধ্যায়। আমি ওকে বললাম, একটু গন্ধ হবে, কিন্তু আপনাকে রোদ, বৃষ্টি আর বরফের হাত থেকে রক্ষা করবে।
আমরা দুজন তখন শিলের চামড়ার ছাদ দেখছিলাম ঘুরে ফিরে। তার প্রশংসা লাভের জন্য তৃষিত চিত্তে আমি আবার বললাম, দেখতে মোটেই ভালো হয়নি, কিন্তু কাজ চলবে, আর সেটাই আসল কথা। ও হাততালি দিয়ে খুশি গলায় বলে উঠল যে খুব ভালো হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই কেমন একটু সংকুচিত হয়ে বলল, তবে ভেতরে ভারী অন্ধকার। আমি বললাম, যথাসময়ে আপনার বলা উচিত ছিল যে এখানে একটা জানলা চাই। ঘরটা তো আপনার বাসের জন্যই তৈরি করা হলো। সে হাসতে হাসতে বলল, আপনি তো জানেন যেটা অত্যন্ত সুস্পষ্ট, সেটাই আমার চোখ এড়িয়ে যায়। যাই হোক, দেয়ালে যে কোনো সময় একটা ফুটো করে নেওয়া যাবে, তাই না? আমি বিজ্ঞের মতো মাথা দোলাতে দোলাতে বললাম, অবশ্যই, এ কথাটা আমি আগে ভেবে দেখিনি। কিন্তু কিরকম জানালার কাঁচ নেবেন ঠিক করেছেন কি? কি যেন ওদের ফোন নাম্বার? বোধহয় RED 4451। ওদের ফোন করে বলে দিলেই হবে। সে বলতে আরম্ভ করল, তার মানে? জানালা হবে না? অন্ধকার কুৎসিত একটা কুটির, সভ্যজগতের শুয়োরের চাইতে উন্নততর কোনো প্রাণীর বাসের উপযুক্ত নয়। কিন্তু আমরা সমুদ্রবক্ষে খোলা নৌকার দুঃখ কষ্ট ভোগ করেছি। আমাদের কাছে ঘরটিকে মোটামুটি বেশ ভালো বাসস্থান বলেই মনে হলো। শিলের তেল আর তুলো পাকিয়ে সলতে বানিয়ে আমরা আলোর ব্যবস্থা করলাম এবং তার মাধ্যমে গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করলাম। এরপর শুরু হলো শীতকালের জন্য অন্ন সংগ্রহ অভিযান আর দ্বিতীয় কুটির তৈরির পালা। এখন ব্যাপারটা রীতিমতো সহজ হয়ে এসেছে। সকালে বেরিয়ে যেতাম নৌকা নিয়ে, আর দুপুরের মধ্যেই নৌকা বোঝাই শিল মাছ নিয়ে ফিরে আসতাম। তারপর আমি লেগে যেতাম কুটির নির্মাণের কাজে। আর মঠ শিলের তেল বার করে নিয়ে সেই তেলের সাহায্যে পাতা ফালি ফালি করে শিলের অংশ কেটে নিয়ে তাকে সামান্য আগুনের আঁচে আস্তে আস্তে পুড়িয়ে নিত। দ্বিতীয় কুটিরটি অনেক সহজে তৈরি হলো। প্রথমটির গায়ে লাগিয়ে এটা তুললাম, ফলে মাত্র 3টা দেয়াল তুলতে হলো। কিন্তু তাই বলে শারীরিক পরিশ্রম কিছুমাত্র কম হলো না। আমি আর মঠ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন কঠোর পরিশ্রম করতাম। তারপর রাত নেমে এলে পর ক্লান্ত বেদনা জর্জর শরীরটাকে কোনো রকমে বিছানায় টেনে নিয়ে গিয়ে পশুর মতো চরম অবসাদের নিদ্রায় তলিয়ে যেতাম। তবু মঠ বলতো যে জীবনে সে কখনো এত সুস্থ সবল বোধ করেনি। আমি জানি যে আমার ক্ষেত্রে কথাটা সম্পূর্ণ সত্য, কিন্তু ও ছিল সত্যি ফুলের মতো কোমল। আমার ভয় হলো সে বুঝি ভেঙে পড়বে। প্রায়ই আমি তাকে শরীরের সবটুকু শক্তি নিঃশেষে জয় করে বালুর উপর শটান হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়ে তার নিজস্ব পদ্ধতিতে বিশ্রাম নিতে দেখেছি। একটু পরেই সে আবার উঠে দাঁড়িয়ে আগের মতোই কঠোর পরিশ্রম করতে আরম্ভ করত। কোথা থেকে সে এই শক্তি পেত তা ছিল আমার কাছে একটা বিস্ময়। আমি আপত্তি করলেই সে জবাবে বলতো, সামনের শীতকালে দীর্ঘ বিশ্রামের কথা ভাবুন না, তখন তো কিছু একটা করার জন্য অস্থির হয়ে উঠব। আমার ঘরের ছাদ তৈরি হয়ে যাবার পর সেদিন রাতে ওখানে গৃহপ্রবেশ উৎসব করলাম আমরা। গত 3 দিন ধরে খুব ঝড় হচ্ছিল। আজ বাতাসের গতি বদলে ঝোড়ো হাওয়া সোজা আমাদের দিকে বইতে আরম্ভ করেছিল। বাইরে ঝড় খালে সমুদ্রের বড় বড় ঢেউ ঢুকে বাজের মতো আওয়াজ তুলছিল। আমাদের ভেতর দিকের এই ছোট খালেও বেশ ঢেউয়ের দোলা শুরু হয়ে গিয়েছিল। শো শো করে বাতাসের ঝাপটা এমনভাবে ঘরের ওপর এসে লাগছিল যে আমার ভয় হলো পাছে দেয়াল পড়ে যায়। শিল মাছের চামড়ার যে ছাদ ঢোলের চামড়ার মতো টান টান করে বেঁধে দিয়েছিলাম, সেটা কয়েক জায়গায় শিথিল হয়ে ঝুলে পড়ল। ঘরের দেয়ালে বহু জায়গায় শ্যাওলার আস্তরণ সরে গিয়ে অসংখ্য ফুটো দেখা দিল। কিন্তু তবু ঘরের মধ্যে শিল মাছের তেল জ্বলতে লাগলো, আর আমরা তার মধ্যে মোটামুটি আরামেই বসে রইলাম। সন্ধ্যাটা বেশ আনন্দে কাটল। আমরা রায় দিলাম যে এন্ডেভার দ্বীপের সামাজিক প্রীতি উৎসব হিসেবে আজকের অনুষ্ঠানই সবচাইতে ভালো হয়েছে। আমাদের মনে কোনো রকম দুশ্চিন্তা বা অহেতুক দুর্ভাবনা ছিল না। সামনের তীব্র শীতকাল এখানে কাটাবার জন্য আমরা যে শুধু মনে মনে নিজেদের প্রস্তুত করে নিয়েছিলাম তাই নয়, তার জন্য ব্যবহারিক প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। যখন খুশি এখন শিলের পাল এখানকার বাস তুলে অন্যত্র তাদের রহস্যময় পাড়ি জমাতে পারে, আমাদের কিছু আসে যায় না। ঝড়কেও আর আমরা ডরাই না। বাতাস আর বৃষ্টি আর ঠান্ডা থেকে আমরা সুরক্ষিত, এবং তার উপর ঘন পুরু নরম শুকনো শ্যাওলার গদি তো রীতিমতো বিলাসিতার ব্যাপার। এই গদির বুদ্ধিটা মডেল, এবং সে নিজে একা একা সমস্ত শ্যাওলা জড়ো করেছে, আমাকে একটুও সাহায্য করতে দেয়নি। আজ রাতে আমি প্রথম এই শয্যায় ঘুমাবো। আমি জানি যে এই গদি তার হাতের তৈরি, সেই কারণেও আজ আমার ঘুম হবে বিশেষভাবে তৃপ্তিকর ও মধুর। একটু পরে সে উঠে দাঁড়িয়ে নিজের ঘরে যাবার উদ্যোগ করতে করতে আমার দিকে ফিরে ফিরে তার বিশিষ্ট রহস্যময় ভঙ্গিতে বলল, কিছু একটা ঘটতে যাচ্ছে। বস্তুতপক্ষে এখনই ঘটছে। আমি স্পষ্ট অনুভব করছি আমাদের কাছে এই স্থানে একটা কিছু আসছে। কি তা জানি না, কিন্তু আসছে।
আমি জিজ্ঞেস করলাম, ভালো না মন্দ? সে মাথা নেড়ে বলল, জানি না, তবে ওটা ওই দিকে কোথাও আছে। সে সমুদ্র আর ঝোড়ো বাতাসের দিকে আঙুল দিয়ে দেখালো। আমি সহাস্যে বললাম, ওদিকে তো বাঁ দিকে সমুদ্র তীর। আমার কথা যদি জিজ্ঞেস করেন তো বলবো, এরকম রাতের পক্ষে এখানেই ভালো আছি। নতুন আবির্ভাবের পক্ষে আজ রাতটা তেমন সুবিধার নয়। ওর জন্য ঘরে দরজা খুলে দেবার উদ্দেশ্যে উঠে এগিয়ে গিয়ে আমি বললাম, আপনার ভয় করছে না? নির্ভীক দুচোখ মেলে সে আমার দিকে তাকালো। শরীর ভালো লাগছে তো? সম্পূর্ণ সুস্থ বোধ করছেন তো? সে জবাব দিল, কখনো এত ভালো বোধ করিনি। সে বিদায় নেবার আগে আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর আমি বললাম, গুড নাইট মট। ও বলল, গুড নাইট হামফ্রি। এই যে নাম ধরে আমরা পরস্পর সম্বোধন করলাম, এর পেছনে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। অত্যন্ত সহজ সাবলীল স্বাভাবিকতার সঙ্গে ব্যাপারটা ঘটল। সেই মুহূর্তে আমি ওকে বাহুবন্ধনে বেষ্টন করে বুকের কাছে টেনে আনতে পারতাম। বাইরে যে জগৎ আমাদের পরিচিত, যে পৃথিবীর আমরা বাসিন্দা, সেখানে থাকলে যে তা করতাম তাতে সন্দেহ নেই। কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে ওই দুটি কথার মাধ্যমেই আমরা বিদায় নিলাম। কিন্তু নিজের ঘরে একা শুয়ে শুয়ে আমি একটা সুগভীর তৃপ্তি আর সন্তোষের উষ্ণ অনুভূতিতে আচ্ছন্ন হয়ে রইলাম, এবং আমি নিঃসংশয়ে বুঝলাম যে আমাদের মধ্যে আজ এমন একটা বাঁধন ও সম্পর্কের সৃষ্টি হলো যা ইতিপূর্বে বিদ্যমান ছিল না। ৩২ অধ্যায়। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কি একটা রহস্যময় অনুভূতি ভারী বোঝার মতো আমার বুকের ওপর চেপে বসেছে। আমার পারিপার্শ্বিকের মাঝখান থেকে কিছু একটা যেন অন্তর্হিত হয়ে গেছে। কিন্তু জেগে উঠবার কয়েক মুহূর্তের মধ্যেই ভার আর রহস্যের অনুভূতিটা অদৃশ্য হলো। আমি বুঝলাম যে পারিপার্শ্বিক থেকে যে জিনিসটি অপসৃত হয়েছে তা হলো হাওয়া। ঘুমিয়ে পড়ার সময় আমার স্নায়ু যে পরিবেশ সম্পর্কে সচেতন ছিল, তা হলো নানা প্রকার ধ্বনি ও দোলানির অন্তহীন চাঞ্চল্য। জেগে উঠে সেই পরিবেশের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার সমস্ত সত্তা উন্মুখ হয়ে উঠেছিল। কিন্তু দেখা গেল যে পরিবেশ বদলে গেছে। কয়েক মাসের মধ্যে আমি এই প্রথমবারের মতো একটা ছাদের নিচে শুয়েছি। পরম আরামে আমি আলস্য ভরে কম্বলে গা মুড়ে। বহুদিন পর এই গায়ের কম্বল কুয়াশা কিংবা সমুদ্রের ঢেউয়ের ফেনায় ভিজে যায়নি। কয়েক মিনিট চুপচাপ শুয়ে থাকলাম। বাতাস থেমে যাবার ফলে আমার মনে যে অনুভূতির জন্ম হলো তা বিশ্লেষণ করতে চেষ্টা করলাম, আর মডের নিজের হাতে তৈরি গদিতে শুয়ে থাকার আনন্দটুকু নতুন করে উপভোগ করলাম। তারপর বিছানা ছেড়ে উঠে জামাকাপড় পরে দরজা খুলে দিলাম। সমুদ্রতীরে তরঙ্গের মেলা তখনও কলগুঞ্জন তুলে গত রাতের হিংস্রতার সাক্ষ্য দিচ্ছে। পরিষ্কার দিন, আকাশের বুকে ঝকঝক করে সূর্য জ্বলছে। বেশ বেলা অবধি ঘুমিয়েছি আমি। এখন ব্যস্ত হয়ে চঞ্চল পায়ে বাইরে বেরিয়ে এলাম। এন্ডেভার দ্বীপের বাসিন্দার সঙ্গে সাযুজ্য রেখে চটপট কাজ করে অপচয় করার সময় পুষিয়ে নেব। কিন্তু বাইরে পা দিয়ে আমি থমকে দাঁড়ালাম। নিজের চোখকে যে অবিশ্বাস করলাম তা নয়, কিন্তু যা দেখলাম তাতে কেমন যেন স্তম্ভিত ও বিমূঢ় হয়ে গেলাম। সমুদ্র তীরে মাত্র 50 ফুট দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। তার মাস্তুল নামানো, পালের কাপড়, চট, দড়িদড়া সব এলোমেলো, বিক্ষিপ্ত, জট পাকানো। না, কোনো ভুল নেই, আমাদের সেই পুরনো জাহাজ, গোস্ট। দৈবের কোন খেয়ালে এই জাহাজ এত জায়গা থাকতে শেষে এইখানে এসে ভিড়ল? ঘটনাচক্রের কোন লীলা এর জন্য দায়ী? আমি আমাদের পেছন দিকের খাড়া নিরাভরণ দুর্লঙ্ঘ দেয়ালের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে হতাশায় আমার সমস্ত মন আচ্ছন্ন হয়ে গেল। না, পালাবার কোনো আশা নেই, সে প্রশ্নই উঠতে পারে না। মডের কথা ভাবলাম আমি। নিজের হাতে যে কুটির আমরা তুলেছি সেখানে সে ঘুমিয়ে আছে। তার গুড নাইট হামফ্রির কথা আমার মনে পড়ল। আমার সাথী কথাটা আমার মাথার মধ্যে গুনগুন করে বেজে উঠল। কিন্তু হায়, সবকিছুর মৃত্যু হবে এবার। তারপরই সবকিছু যেন আমার চোখের সামনে কালো অন্ধকার হয়ে এলো। হয়তো মুহূর্তের এক ভগ্নাংশ আমি ওই অবস্থায় ছিলাম, কিন্তু সত্যি সত্যি প্রকৃতিস্থ হতে কতক্ষণ লেগেছিল সে কথা নিশ্চিত করে বলতে পারবো না। তারপর যখন সম্বিত ফিরে পেলাম, তখন দেখলাম সমুদ্রের তীরে গোস্ট ঢেউয়ের দোলায় একটু একটু করে দুলছে। তার বিধ্বস্ত সম্মুখভাগ বালুর উপরে উঠে এসেছে। কিছু একটা করা দরকার, একটা কিছু করতেই হবে। হঠাৎ আমার কাছে একটা ব্যাপার অত্যন্ত অদ্ভুত বলে মনে হলো। জাহাজের বুকে কাউকেই নড়ে বেড়াতে দেখলাম না। আমি ভাবলাম সারা রাত সবাই ঝড়ের সঙ্গে যুঝেছে, জাহাজের ক্ষয়ক্ষতি সামলাতে আপ্রাণ চেষ্টা করেছে, তাই সবাই এখন ক্লান্ত অবসন্ন হয়ে বোধহয় এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে। তারপরে আমার মনে হলো, মড আর আমি বোধহয় এখানে পালিয়ে যেতে পারি এখনো। গোস্টের বুকে কেউ জেগে উঠবার আগেই যদি আমরা নৌকা নিয়ে অন্তরীপের কোণা ঘুরে অন্যদিকে চলে যাই, ওকে ডেকে তুলে আমরা এখনই রওনা হতে পারি। ওর দরজায় ধাক্কা দেবার জন্য হাত তুলেছি,
ঠিক তক্ষুনি আমার খেয়াল হলো যে দ্বীপটি আসলে কত ছোট। এখানে কোথাও লুকানো অসম্ভব। তরঙ্গ বিক্ষুব্ধ সুবিস্তৃত মহাসমুদ্র ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমাদের আরামের ছোট্ট কুটিরের কথা মনে হলো আমার। জ্বালানি কাঠ, শিলের মাংস, তেল আর শ্যাওলার সঞ্চয়ের কথা মনে হলো, এবং নিঃসংশয়ে বুঝলাম যে শীতের নিষ্ঠুর সমুদ্র আর হিংস্র ঝড়ের সামনে এবার আর আমাদের বাঁচবার কোনো আশা নেই। তাই ওর ঘরে দরজার সামনে উদ্যত হাত নিয়ে আমি কিছুক্ষণ ইতস্তত করলাম। না, এ অসম্ভব, অসম্ভব। আমার মনের মধ্যে চকিতে একটি উন্মত্ত চিন্তা খেলে গেল। ওর ঘরে ঢুকে পড়ে ওকে হত্যা করলে কেমন হয়? কিন্তু তারপরেই বিদ্যুতের মতো শ্রেষ্ঠতর সমাধানের ইঙ্গিত আমার মাথায় জেগে উঠল। বাঘা লার্সেনের বাঁক তো আমার অচেনা নয়। ঘুমের মধ্যে তাকে হত্যা করি না কেন? তারপর তারপর তখন দেখা যাবে। একবার ওকে সরিয়ে ফেলতে পারলে ভাবনা চিন্তা করার সময় পাওয়া যাবে। তাছাড়া কোনো নতুন পরিস্থিতি বর্তমান অবস্থা চাইতে খারাপ হতে পারে না। আমার ছুরি কোমরে গোজাই ছিল। নিজের ঘরে ঢুকে আমি বন্দুকটা তুলে নিলাম। ভালো করে দেখে নিলাম টোটা ভর্তি আছে কিনা। তারপর গোস্টের দিকে এগিয়ে গেলাম। বেশ কষ্ট করে কোমর পর্যন্ত গা ভিজিয়ে জাহাজে উঠলাম। খালাসিদের আস্তানায় প্রবেশপথটা খোলা ছিল। এক মুহূর্ত আমি সেখানে দাঁড়িয়ে খালাসিদের নিঃশ্বাসের শব্দ শুনতে চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। একটা নতুন চিন্তা মনে জাগতেই আমার নিজের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। এ সবাই যদি জাহাজ থেকে পালিয়ে গিয়ে থাকে, এখানে যদি কেউ না থাকে। আমি অত্যন্ত মনোযোগের সঙ্গে কান পেতে রইলাম, কিন্তু কোথাও কোনো শব্দ শোনা গেল না। আমি অতি সন্তর্পণে মই বেয়ে নিচের দিকে নেমে গেলাম। সব শূন্য, ফাঁকা, পরিত্যক্ত জায়গায় যেমন একটা বিশেষ বদ্ধ বাসি বাসি গন্ধ হয়, সেখানে সেই রকম গন্ধ। ছেঁড়া কাপড় জামা, পুরনো বুট জুতা, ফুটো অকেজো অয়েল স্কিনের জঞ্জাল সব এলোমেলো করে ছড়ানো। ডেকে উঠে আসতে আসতে আমি ভাবলাম যে তাড়াতাড়ি জাহাজ ছেড়ে যাবার সময় খালাসিরা এইসব আজে বাজে জিনিস কোনো রকমে ছড়িয়ে ছিটে ফেলে রেখে গেছে। আবার আমার বুকে আশা জেগে উঠল। ধীর ও শান্ত চোখে চারদিকে তাকালাম আমি। শিকারীদের আস্তানায়ও একই ব্যাপার লক্ষ্য করলাম। তারাও তাড়াতাড়ি নিজেদের নিতান্ত প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিয়ে পিটটান দিয়েছে। গোষ্ঠে জনমানুষের কোনো চিহ্ন নেই। মড এবং আমরা দুজন এখন এর মালিক। জাহাজের ভাড়ার ঘরের কথা মনে পড়ল আমার। মনে মনে ঠিক করলাম যে আজ বেশ উপাদেয় নাস্তার ব্যবস্থা করে মঠকে চমকে দেব। ভয়ের হাত থেকে মুক্তি পেয়ে এবং যে সাংঘাতিক কর্মটি সম্পাদন করতে এসেছিলাম তার আর প্রয়োজন নেই, এই উপলব্ধিতে আমি উৎসাহ ও উদ্দীপনায় প্রায় ছেলে মানুষের মতো হয়ে গেলাম। এক লাফে দুধাপ করে শিকারীদের আস্তানা থেকে সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে এলাম। আমার মনে তখন একটিমাত্র সুস্পষ্ট আনন্দ আর প্রত্যাশার অনুভূতি। মঠকে খুশিতে চমকে দেবার মতো প্রাতরাশ তৈরি করার আগে পর্যন্ত সে যেন ঘুমিয়ে থাকে। মোড় ঘুরে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে তার ভেতরে চমৎকার সব হাঁড়ি পাতিলের কথা মনে হতেই নতুন এক তুষ্টিতে আমার অন্তর পূর্ণ হয়ে উঠল। এক লাফে আমি দ্রুত মোড় ঘুরতেই আমার চোখে পড়ল বাঘা লার্সেন। নিজের গতিবেগ এবং এই অভাবিত বিস্ময়ের ধাক্কায় আমি তাল সামলাবার আগে সশব্দে ডেকের উপর থেকে ৩-৪ পা ছিটকে এগিয়ে গেলাম। ও সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। তার মাথা আর কাঁধ শুধু দেখা যাচ্ছে। ওর দু চোখের অপলক দৃষ্টি আমার উপর নিবদ্ধ। সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। আমি কাঁপতে আরম্ভ করলাম। সেই পুরনো গাগুলানো অস্বস্তি যেন আমাকে খামচে ধরল। আমি এক হাতে দেয়াল ধরে নিজেকে একটু সামলে নিলাম। আমার ঠোঁট শুকিয়ে গেল। ভয় হলো কথা বলতে পারবো না। জিভ দিয়ে আমি তাড়াতাড়ি ঠোঁট ভিজিয়ে নিলাম। এক মুহূর্তের জন্য আমি ওর মুখের উপর থেকে নিজের চোখ সরাইনি। দুজনের কেউ একটি কথাও বললাম না। ওর এই নিশ্চল ভঙ্গি ও নীরবতা আমার কাছে অত্যন্ত অশুভ বলে মনে হলো। ওর সম্পর্কে আমার আগের সমস্ত ভীতি নতুন করে জেগে উঠল, আর তার সঙ্গে নতুন একটা ভয় যেন ১০০ গুণ বাড়ল। কিন্তু তবু আমরা দুজন পরস্পরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছু একটা করা দরকার, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু আবার আমার আগের অসহায়তা যেন আমাকে ঘিরে ধরল। বাঘা লার্সেন প্রথমে কি করে সেটা দেখার জন্য আমি অপেক্ষা করে রইলাম। কয়েক মুহূর্ত এমনিভাবে কেটে যাবার পর আমার হঠাৎ খেয়াল হলো যে আমি যখন প্রথমবার লম্বা কেশরওয়ালা ষাঁড়শিলটাকে আক্রমণ করার জন্য এগিয়ে গিয়েছিলাম, তার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিশেষ কোনো পার্থক্য নেই। তখনও ভয়ে আমি এতটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যে লাঠির আঘাতে শিলটাকে হত্যা করার কথা আমি ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম যে ওটাকে ভয় দেখিয়ে খেদিয়ে দেয়াই বুঝি আমার উদ্দেশ্য। এখনও হঠাৎ আমি বুঝতে পারলাম যে
বাঘা লার্সেন প্রথমে কি করে সেটা লক্ষ্য করা আমার উদ্দেশ্য নয়, বরং প্রাথমিক উদ্যোগটা আমাকেই নিতে হবে। আমি বন্দুকটা সোজা তার দিকে তাক করে দুটো ঘোড়াই টেনে তৈরি হয়ে নিলাম। সে যদি একটুও নড়ে উঠত কিংবা সিঁড়ির ওপর চট করে বসে পড়ত, তাহলে আমি নিঃসন্দেহে সেই মুহূর্তে গুলি ছুড়তাম। কিন্তু সে এক চুল নড়ল না, তেমনি অচঞ্চল চোখে আমার দিকে তাকিয়ে থাকল। আমি কম্পিত হাতে বন্দুক উঁচু করে তার দিকে চেয়ে রইলাম। ধীরে ধীরে আমার চোখে তার চেহারার ক্লান্ত বিধ্বস্ত রূপটি ধরা পড়ল। মনে হলো কোনো গভীর দুশ্চিন্তায় তার চেহারা ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভ্রুকুটিতে একটা ক্লান্ত কুঞ্জন, আর তার চোখ দুটিতে আমার কেমন অদ্ভুত মনে হলো। তার অভিব্যক্তি শুধু নয়, তার শারীরিক রূপটিকেও কেমন অস্বাভাবিক বলে মনে হলো, যেন চোখের স্নায়ু আর তার চারপাশের মাংসপেশি কোনো যন্ত্রণা চাপে ক্লিষ্ট হয়ে চোখের তারা দুটিকেও সামান্য একটু মুচড়ে দিয়েছে। এইসব আমার চোখে ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমার মাথায় হাজার চিন্তা একসঙ্গে খেলে গেল, কিন্তু তবুও আমি গুলি ছুটতে পারলাম না। আমি বন্দুক নামিয়ে কেবিনের কোণার দিকে এগিয়ে গেলাম। উত্তেজিত স্নায়ুকে একটু বিশ্রাম দিতে চাইলাম। নতুন করে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় ভাবতে লাগলাম। বন্দুক উঁচু করে তার দিকে তাক করলাম। এবারে সামনাসামনি দাঁড়িয়ে এসে তার বাঁচাবার কোনো আশা নেই। আমি ততক্ষণে মন ঠিক করে ফেলেছি, আমার লক্ষ্য যত খারাপ হোক না কেন, এখান থেকে গুলি ছুড়লে ভুল হওয়া অসম্ভব। কিন্তু তবু আমি ইতস্তত করতে লাগলাম। কিছুতেই ট্রিগার টানতে পারলাম না। কি হলো? অসহিষ্ণু গলায় সে জিজ্ঞেস করল। আবার আমি ট্রিগারে আঙুলে চাপ দেবার ব্যর্থ চেষ্টা করলাম। কিছু একটা বলার জন্য নিষ্ফল প্রয়াস পেলাম। গুলি করছো না কেন? বাঘা লার্সেন জানতে চাইল। গলা ঝেড়ে কিছু একটা বলতে চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। ধীরে ধীরে সে বলল, তুমি আমাকে গুলি করতে পারবে না বুদ্ধু। তুমি যে ঠিক ভয় পেয়েছ তা নয়, তুমি পুরুষত্বহীন। তোমার গতানুগতিক নীতিজ্ঞানের সংস্কার তোমার চাইতেও শক্তিশালী। যাদের কথা তুমি চিরকাল পড়েছ, যাদের সঙ্গে তুমি সারা জীবন কাটিয়েছ, তাদের মহলে যেসব মতামত প্রচলিত ও সর্বজন স্বীকৃত, তার দাসানুদাস তুমি। তাদের জীবনভেদ শিশু বয়স থেকে তোমাকে প্রভাবিত করে এসেছে। আর আজ তাই আমার সব শিক্ষা এবং তোমার সব দর্শন সত্ত্বেও তুমি একজন নিরস্ত্র ও তার আত্মরক্ষায় অস্বীকৃত লোককে হত্যা করতে পারবে না। রুদ্ধ কণ্ঠে আমি বললাম, আমি সে কথা জানি। কিন্তু তুমি জানো, সে বলে চলল, আমি অতি সহজে, যেভাবে আমি চুরুট ধরাই সেইভাবে বিনা দ্বিধায় একজন নিরস্ত্র লোককে হত্যা করতে পারি। আমি কি তা তুমি জানো। তোমার মানদণ্ডে দুনিয়ার চোখে আমার কি মূল্য তাও তোমার জানা আছে। তুমি আমাকে সাপ, বাঘ, হাঙ্গর, পিশাচ, ক্যালিবন বলে আখ্যায়িত করেছ। তবু তুমি ছেঁড়া কাপড়ের ছোট্ট পুতুল, প্রতিধ্বনির মতো বুলি আওড়ানো কলের মানুষ। তুমি সাপ কিংবা হাঙ্গরের মতো নিশ্চিন্ত বনে আমাকে মেরে ফেলতে পারছো না, কারণ তোমারই মতো আমারও হাত, পা আর দেহের একটি বিশেষ আকৃতি আছে। বাহ, না না বুদ্ধু, তোমার কাছ থেকে এর চাইতে উন্নততর কিছু আমি আশা করেছিলাম। সে আমার কাছে ফিরে এলো, বলল, নাও, বন্দুকটা নামিয়ে রাখো। তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি এখনো চারদিকে ঘুরে দেখার সুযোগ পাইনি। কি জায়গা এটা? গোস্ট বাতাসের কোন দিকে দাঁড়িয়ে আছে এখন? তুমি ভিজে গেলে কিভাবে? মঠ কোথায়? মাফ করো, মিস ব্রুস্টার কোথায়? নাকি বলবো মিসেস ভ্যান উইডেন? আমি তবু গুলি করতে পারলাম না। নিজের অক্ষমতায় আমার প্রায় কান্না পেল। এক পা করে আমি পিছু হটে এলাম, কিন্তু নির্বোধের মতো বন্দুক নামিয়ে রাখলাম না। মনে মনে আমি ভাবলাম, ও আমাকে আক্রমণ করার চেষ্টা করুক একবার, আমার গলা টিপে ধরুক, আক্রমণাত্মক কিছু একটা করুক, কারণ আমি বুঝেছিলাম যে শুধু সেই অবস্থাতেই তাকে আমি গুলি করে মারতে পারব। আমি বললাম, এটা এন্ডেভার দ্বীপ। কোনোদিন নাম শুনিনি, সে বাধা দিয়ে বলল। আমি শুধরে নিয়ে বললাম, অন্তত আমরা ওর এই নামই দিয়েছি। আমরা? সে প্রশ্ন করল। আমরা কারা? মিস ব্রুস্টার এবং আমি। আর গোস্টের অবস্থা তো আপনি নিজেই দেখছেন। সমুদ্র তীরে এসে ঠেকেছে, সামনের অংশ প্রায় বালুর উপর উঠে এসেছে। সে বলল, এখানে শিল আছে, ওদের ডাকেই আমার ঘুম ভেঙেছে, নয়তো আমি এখনো ঘুমিয়ে থাকতাম। এখানে নিশ্চয়ই শিল কলোনি আছে। এরকম একটা কলোনির কত খোঁজ করেছি আমি। ভাতৃদেব মরণকে ধন্যবাদ, এবার তার কল্যাণে একটি রত্নখনি আবিষ্কার করলাম। জায়গাটি ঠিক কোনখানে বলতে পারো? আমি জানালাম, আমাদের কিছুমাত্র ধারণা নেই, কিন্তু আপনার তো থাকা উচিত। জাহাজে যন্ত্রপাতি আর কম্পাসের সাহায্যে শেষে কি হিসাব নিয়েছিলেন? রহস্যময় দুর্বোধ্য হাসি হাসল সে, কিন্তু আমার প্রশ্নের কোনো জবাব দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, আর সব লোকজন কোথায়? আপনি একা কেন?
ভেবেছিলাম এবারও বুঝি সে আমার প্রশ্নের জবাব এড়িয়ে যাবে, তাই তার চটপট উত্তরে একটু বিস্মিত হলাম। ৪৮ ঘন্টার মধ্যে ভাইজান আমাকে ধরে ফেলেছিল। অবশ্য আমি তার জন্য দায়ী নই। তারপর রাতের অন্ধকারে জাহাজের বুকে উঠে এসেছিল ওরা। শিকারীরা সবাই ওর দলে ভিড়ে গেল। মরন লার্সেন ওদেরকে বেশি বকরার প্রতিশ্রুতি দিয়ে জিতে নিল। নিজের কানে আমি সব শুনেছি। আমার সামনেই চুক্তি হয়ে গেল। আর খালাসিরা যে আমার বিপক্ষে যাবে সে তো জানা কথা। ফলে নিজের জাহাজে আমি নির্বাসিত আর বন্দী হয়ে রইলাম। মরন লার্সেনের জিতের পালা এখন। যাই হোক, সবই আপনা আপনির মধ্যে। কিন্তু মাস্তুলগুলো খোয়ালেন কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। ওইদিকে দড়িগুলো দেখো, আঙুল দিয়ে সে নির্দেশ করল। আমি চিৎকার করে উঠলাম, সব ছুরি দিয়ে কে কেটে দিয়েছে? সে হাসতে হাসতে বলল, তার চাইতেও পাকা কাজ করেছিল। আবার দেখো ভালো করে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে পালের দড়িগুলো খুব নিপুণভাবে কাটা হলেও প্রথমে সম্পূর্ণ ছিন্ন করা হয়নি। এমন অবস্থায় ছিল যেন একটু জোরে টান পড়লেই পটপট করে সব ছিঁড়ে যায়। আবার হাসতে হাসতে বাঘা লার্সেন বলল, কুকির কীর্তি। আমি ওকে ধরতে পারিনি, কিন্তু জানি যে কাজটা তারই। একটু শোধ নিল আর কি। আমি বলে উঠলাম, সাবাস মাগ্রিস। সবকিছু যখন হুড়মুড় করে ভেঙে পড়ল, তখন আমিও তাই বলে উঠেছিলাম, শুধু একটু বিকৃত মুখে এই যা। কিন্তু এসব কাণ্ড কারখানার সময় আপনি কি করছিলেন? আমার যথাসাধ্য যে করেছিলাম সে বিষয়ে নিশ্চিন্ত থাকো। তখনকার পরিস্থিতিতে অবশ্য খুব বেশি কিছু করার উপায় ছিল না আমার। আমি আবার মাগ্রিজের কীর্তিটা ভালো করে দেখার জন্য ওদিকে তাকালাম। ঠিক তখনই বাঘা লার্সেনকে বলতে শুনলাম, আমি বরং এখানে একটু বসে রোদ পোহাই। ওর কথার মধ্যে অত্যন্ত ক্ষীণ একটা শারীরিক দুর্বলতার আভাস ছিল। কিন্তু ব্যাপারটা আমার কাছে এতই অভূতপূর্ব যে আমি সঙ্গে সঙ্গে অবাক হয়ে ওর দিকে ফিরে তাকালাম। দেখলাম অস্থির চঞ্চল ভঙ্গিতে সে মুখে হাত বুলাচ্ছে, যেন মাকড়সার জাল সরিয়ে দিচ্ছে। আমি কিছুই বুঝতে পারলাম না যে বাঘা লার্সেনকে আমি চিনতাম, তার সঙ্গে সমস্ত ব্যাপারটার কিছুমাত্র মিল নেই। আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনার মাথা ধরার অবস্থা আজকাল কেমন? মাঝে মাঝে এখনো যন্ত্রণা দেয়, মনে হচ্ছে এক্ষুনি বুঝে আবার শুরু হলো। বলতে বলতে সে একেবারে ডেকের ওপর শুয়ে পড়ল। তারপর এক হাতের উপর মাথা রেখে পাশ ফিরল, অন্য হাত দিয়ে চোখের উপর থেকে সূর্যের আলো আড়াল করে রাখল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে তাকে দেখলাম। সে বলল, এই তোমার সুযোগ বুদ্ধু। যদিও আমি ঠিক বুঝেছিলাম, তবু মিথ্যা করে বললাম, কি বলছেন আমি বুঝতে পারছি না। অস্ফুট তন্দ্রাজড়িত কণ্ঠে সে বলল, না কিছু না, শুধু আমাকে তুমি যে জায়গায় চাও আজ সেখানে পেয়েছ। আমি তেতে উঠে বললাম, মোটেই নয়, আমি আপনাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে দেখতে চাই। সে হেসে উঠল, তারপর আর একটি কথাও বলল না। তার পাশ দিয়ে আমি কেবিনে ঢুকলাম। সে একটুও নড়ল না। কেবিনে ঢুকে আমি মেঝের ওপর থেকে ঝাঁপ দরজাটা খুলে নিচের অন্ধকার ভাড়ার ঘরের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলাম। নিচে যাবার আগে আমি একটু ইতস্তত করলাম, যদিও মিথ্যা ভান করে ওইভাবে পড়ে থাকে, তাহলে নিচে ভাড়ারের মধ্যে ইঁদুরের মতো চমৎকার আটকে পড়ব আমি। ধীরে ধীরে আবার উঠে এসে আমি ওর দিকে উঁকি দিয়ে তাকালাম। অবিকল একই অবস্থায় সে পড়ে রয়েছে। আমি ধীরে ধীরে আবার নিচে নেমে গেলাম, তবে আগে ঝাঁপ দরজাটা খুলে নিচে ফেলে দিলাম। খাঁচার অন্তত মুখটা খোলা থাকবে। কিন্তু এসবের কোনো দরকার ছিল না। আমি নির্বিঘ্নে একগাদা জ্যামের কৌটা, বিস্কুট, টিনের মাংস, যতগুলো হাতে নিতে পারি সব নিয়ে কেবিনে উঠে এলাম। তারপর ঝাঁপ দরজাটা লাগিয়ে দিলাম। বাঘা লার্সেনের দিকে এক পলক তাকাতেই বুঝলাম যে সে এক চুলও নড়েনি। হঠাৎ নতুন একটা চিন্তা আমার মাথায় খেলে গেল। আমি পা টিপে টিপে ওর খাস কামরায় ঢুকে তার পিস্তলগুলো হস্তগত করলাম। পাশের কামরাগুলো আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আর কোনো অস্ত্রশস্ত্র কোথাও দেখলাম না। তবু সম্পূর্ণ সুনিশ্চিত হবার জন্য আমি খালাসি আর শিকারীদের আস্তানা এবং রান্নাঘরও খুঁজে দেখলাম। সেখানে থেকে তরকারি আর মাংসের ধারালো ছুরিগুলো সংগ্রহ করলাম। তারপর বাঘা লার্সেন নিজের সবসময় যে সাংঘাতিক ছুরিটা তার কোমরে অবধারিতভাবে গুঁজে রাখত, তার কথা আমার মনে হলো। আমি ওর কাছে গিয়ে প্রথমে মৃদুস্বরে, পরে উচ্চকণ্ঠে তাকে ডাকলাম। সে নড়ল না, কোনো সাড়া দিল না। আমি নিচু হয়ে ঝুঁকে ছুরিটা নিজের হাতে তুলে নিলাম। এবার আমার নিঃশ্বাস আরেকটু সহজ হলো। দূর থেকে আমাকে আক্রমণ করার মতো ওর কাছে আর এখন কোনো অস্ত্র নেই, এবং ওর ভয়ঙ্কর গরিলার মতো দু বাহু দিয়ে আমাকে হঠাৎ আঁকড়ে ধরার প্রয়াস পেলে আমার বর্তমান সশস্ত্র অবস্থায় সে আক্রমণ আমি প্রতিহত করতে পারব। আমি লুণ্ঠিত দ্রব্য সামগ্রীর কিছুটা দিয়ে একটা কফির পাত্র ও একটা রান্নার তাওয়া ভর্তি করে নিলাম। তারপর কিছু কাচের বাসনপত্র ও অন্যান্য জিনিসগুলো নিয়ে তীরে নেমে গেলাম।
বাঘা লার্সেন তখনও ডেকের ওপর রোদের মধ্যে অসাড় হয়ে শুয়েছিল। মট তখনও ঘুমোচ্ছিল। আমি তাড়াতাড়ি আগুন ধরিয়ে অসম্ভব দ্রুততার সঙ্গে সকালের নাস্তা তৈরির কাজে লেগে গেলাম। একেবারে শেষ পর্যায়ে মডের ঘরের ভেতর থেকে ভেসে আসার শব্দ শুনে বুঝলাম যে সে উঠেছে। এখন মুখ হাত ধুয়ে জামা কাপড় পরছে। আমার কাজও এদিকে শেষ। পেয়ালার কফি পর্যন্ত ঢালা হলো। আর ওদিকে ঘরে দরজা খুলে মডও বেরিয়ে এলো। তার সম্ভাষণ হলো নিম্নরূপ: এটা কিন্তু আপনার ঠিক হলো না। আপনি আমার অধিকারের উপর অন্যায় হস্তক্ষেপ করছেন। আপনি নিজেই স্বীকার করেছিলেন যে রান্নার দায়িত্বটা আমার। আমি মিনতি করে বললাম, শুধু এই একবার। সে হাসতে হাসতে বলল, বেশ, কিন্তু কথা দিন যে আজ আর এই কাজ করবেন না। অবশ্য আমার অপটু হাতের ব্যবস্থায় যদি আপনি ইতিমধ্যে ক্লান্ত হয়ে উঠে থাকেন, তবে সে কথা স্বতন্ত্র। একবারও সে সমুদ্র তীরের দিকে তাকালো না। আমিও হাসি ঠাট্টায় নানা গল্পে তাকে এত ব্যস্ত রাখলাম যে সে কিছুমাত্র খেয়াল না করে কাচের পেয়ালা থেকে কফি খেলো, শুকনো আলু ভাজা খেলো, বিস্কুটের ওপর মার্মালেট মাখালো। কিন্তু এরকম বেশিক্ষণ চলা সম্ভব ছিল না। হঠাৎ তার চোখে মুখে আমি বিস্ময়ের ছাপ ফুটে উঠতে দেখলাম। হাতের কাচের প্লেটটির উপর তার নজর পড়েছে। ধীরে ধীরে সে প্রাতরাশের সমস্ত ব্যবস্থাটির উপর চোখ বুলালো, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর সে প্রথমে আমার দিকে তাকালো এবং পরে ধীরে ধীরে সমুদ্র তীরের দিকে মুখ ফেরালো। হামফ্রি! তার চোখে আবার সেই আগের অনামা আতঙ্কের চিহ্ন ফুটে উঠল। কম্পিত গলায় সে বলল, সে কি? সে কি? আমি নীরবে মাথা নাড়লাম।